ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ট্যাট 2 এর ম্যাথের একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটার নাম হলো নাম্বার সিস্টেম। তোমরা দেখো কিভাবে অঙ্কগুলি হচ্ছে। তো নাম্বার সিস্টেম পড়তে গেলে প্রথমে জানতে হবে, যেমন আমরা যত বড়ই নাম্বার ফর্ম করি, এগুলি সবগুলির জন্য কিছু ডিজিট লাগে। ডিজিট, যেমন ডিজিট ডিজিট মানে অঙ্ক। অঙ্ক অঙ্ক কয়টি আছে? এখন যদি আমি কাউকে কোশ্চেন করি যে অঙ্ক কয়টি আছে, তাহলে অনেকের মাথায় আসবে যে অঙ্কের তো অভাব নেই। আসলে অনেকের মাথায় কোশ্চেন আসবে যে অঙ্কের তো অভাব নেই, কিন্তু আসলে অঙ্ক বলতে বোঝানো হচ্ছে ডিজিট। আমরা যে কোনো যত বড় নাম্বারই লিখি না কেন, আমরা কিছু অঙ্ক ব্যবহার করি, যেমন 0 থেকে 9 পর্যন্ত। তাহলে ডিজিট হলো 10টি। ডিজিট কয়টি? 10টি। কি কি জানা আছে? 0, 1, 2, 3 এমন করে 9 পর্যন্ত, এইগুলি হলো ডিজিট। তাহলে ডিজিট সম্বন্ধে তোমাদের জানতে হবে। এখন ডিজিটের মধ্যে, এখন এই যে 0 দেখতে পাচ্ছ, এই জিরোটাকে বলা হয় ইনসিগনিফিক্যান্ট ডিজিট। ইনসিগনিফিক্যান্ট ডিজিট। আর 1 থেকে 9 পর্যন্ত এগুলিকে বলা হয় সিগনিফিক্যান্ট ডিজিট। তো 0 ইনসিগনিফিক্যান্ট আর বাকিগুলিকে বলা হয় সিগনিফিক্যান্ট ডিজিট। এখন ডিজিটের পর, যেমন আমি কোনো একটা যদি নাম্বার নিয়ে নিই, নাম্বার যেমন 3, 4, 5, 7, 5, 2, 2। যেমন এটার মধ্যে আমাকে যদি বলা হয় 7 এর ফেস ভ্যালু। ফেস ভ্যালু হলো মানে ফেস ভ্যালু বা প্রকৃত মান। তো 7 এর প্রকৃত মান কি? 7। তো ইন দিস নাম্বার দ্য ফেস ভ্যালু অফ 7 ইজ 7। মানে কোনো একটা নাম্বারের মধ্যে কোনো একটা ডিজিটের তার ফেস ভ্যালু সে নিজেই হয়, ফেস ভ্যালু হয় 7। আর যদি বলা হয় প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু হলে 7 এর প্লেস ভ্যালু 7, এটা হলো তার একক, দশক, শতক। মানে ইংলিশে যদি বলে ওয়ান্স, টেন্স, 100, তাহলে এটার পজিশন হলো 100, তাহলে হবে এটার 700। 700 হবে তার প্লেস ভ্যালু। একইভাবে আমি 4 এর ফেস ভ্যালু, 4 এর ফেস ভ্যালু কত হবে? 4 এর জন্য 4 হবে। আর 4 এর প্লেস ভ্যালু কত হবে? 4 লিখে একটা, দুটা, তিনটা, চারটা, মানে চারটা জিরো, কারণ এটা ওয়ান্স, টেন্স, 100, তারপর 1000, এটা 10,000। তারপর 10,000 হলো তার প্লেস ভ্যালু। 4 ইন্টু, মানে 4 এর সাথে চারটা জিরো, এটা হলো তার ফেস ভ্যালু, প্লেস ভ্যালু। তো এই দুটা কথা মনে রাখতে হবে। এখন যদি বলে, এমন একটা কোশ্চেন দিয়ে বলে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ 4? তাহলে 4 এর প্লেস ভ্যালু পেয়েছি আমরা 40,000, আর ফেস ভ্যালু পেয়েছি 4। তাহলে এটা থেকে এটা ডিফারেন্স, মানে এটা থেকে এটা মাইনাস করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে এই ধরনের অঙ্ক থাকতে পারে যে এটার প্রকৃত মান এবং স্থানীয় মান, প্রকৃত মান এবং স্থানীয় মানের মধ্যে পার্থক্য কত। তাহলে প্রকৃত মান তো সে নিজেই, আর যে যেই পজিশনে আছে তার স্থানীয় মান বের করে নেবো, তারপর স্থানীয় মান থেকে প্রকৃত মানটা আমরা মাইনাস করে দেবো। তাহলে এই ধরনের কোশ্চেন সলভ করতে পারবো। আশা করি তোমরা ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এই দুইটা বিষয় বুঝতে পেরেছো। তো এখন চলে যাচ্ছি আমরা টাইপস অফ নাম্বার। টাইপস অফ নাম্বার, নাম্বারসের প্রকারভেদ, সংখ্যার প্রকারভেদ। যেমন কি কি সংখ্যা হতে পারে? যেমন স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমরা সবাই পরিচিত। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার ইজ ডিনোটেড বাই এন। স্বাভাবিক সংখ্যা হলো কোনগুলি? যেগুলি আমরা গণনার কাজে ব্যবহার করি। দ্য কাউন্টিং নাম্বারস আর ন্যাচারাল নাম্বার। কাউন্টিং নাম্বারস 1, 2, 3, 4 সো অন, এগুলিকে বলা হয় আমরা ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বারগুলিকে আমরা এভাবে লিখতে পারি, এটা একটা ইনফাইনাইট সিরিজ অফ নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বারের কোনো শেষ নেই, এই জন্য ইনফাইনাইট সিরিজ। আর এটা ডিনোটেড বাই এন, ন্যাচারাল নাম্বার। তারপরে আছে স্বাভাবিক সংখ্যার পরে হোল নাম্বার। হোল নাম্বার সমগ্র সংখ্যা। সমগ্র সংখ্যা হোল নাম্বার। হোল নাম্বার ইজ ডিনোটেড বাই হোল নাম্বার ইজ ডিনোটেড বাই ইউ, and whole numbers are 0, 1, 2, 3, 4 so on. তো
আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল নাম্বারের সাথে জিরো অ্যাড করে দিলেই হোল নাম্বারের সিরিজটা পেয়ে যাচ্ছি। তো এটাও বলতে পারি যে সবগুলি ন্যাচারাল নাম্বার কিন্তু হোল নাম্বারের মধ্যে আছে। অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস, বাট অল হোল নাম্বার, সকল সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কিন্তু স্বাভাবিক সংখ্যাগুলি আবার এই সমগ্র সংখ্যার মধ্যে আছে। তাহলে সব স্বাভাবিক সংখ্যাই সমগ্র সংখ্যা, কিন্তু সব সমগ্র সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। তারপরে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার দিয়ে, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, তো অখণ্ড সংখ্যা ইংলিশে বলা হয় ইন্টিজার। ইন্টিজার, তো ইন্টিজার কোনগুলি? ইন্টিজারের মধ্যে ইন্টিজারকে ডিনোট করা হয় আই দিয়ে অথবা জেড দিয়ে। ইন্টিজারটাকে আমরা আই অথবা জেড দিয়ে প্রকাশ করতে পারি। এখন ইন্টিজারের মধ্যে আছে, তো আমরা যেমন সাধারণত নাম্বার লাইন ড্র করি, নাম্বার লাইনে শুধু ইন্টিজার না, যে কোনো রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। নাম্বার লাইনে যেমন আমরা 0 লিখি, 1 2 3, এদিকে আছে নেগেটিভ -1 -2 -3, এদিকেও আরো লেখা যায়, এদিকে আরো লেখা যায়। তাহলে আমি যদি একটা এদিকে চিন্তা করি, ডট ডট -3 -2 -1 দেন 0 1 2 3 আরো, তাহলে এগুলিকে বলবো ইন্টিজারের সেট, সেট অফ ইন্টিজার্স। তো এখন ইন্টিজারের মধ্যে জিরোর আগে যেগুলি আছে এগুলি দিস আর দ্য নেগেটিভ ইন্টিজার্স, ঋণাত্মক অখণ্ড সংখ্যা। জিরোর পরের গুলি ধনাত্মক অখণ্ড সংখ্যা। জিরো হলো ধনাত্মক না ঋণাত্মক না। তাহলে অখণ্ড সংখ্যাকে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, তারপরে ইন্টিজারের পরে বলতে পারি আমরা নেক্সট বলতে পারি ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা, জোড় সংখ্যার সম্পর্কে সব প্রত্যেকের আইডিয়া আছে। জোড় সংখ্যা 2 4 এমন 6 8 10 12 অভাব নেই। তেমন দ্য নাম্বারস হুইচ ক্যান বি ডিভাইড বাই 2, দ্য নাম্বারস হুইচ আর ডিভাইড বাই, মানে 2 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যাই জোড় সংখ্যা। এখন যদি আমি একটা বড় সংখ্যা নিই 3 8 7 5 2, লাস্টে 2 আছে, বা 3 7 8 9 4, তাহলে এখানে জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা, এগুলি তো যে কোনো একটা বড় সংখ্যা, এটাকে দেখেই বুঝতে পারবো এটা জোড় না বেজোড়। আচ্ছা, তেমনি অড নাম্বারস, অড, অড মানে বিজোড়, বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যেগুলি 2 দিয়ে ডিভিজিবল হবে না, যেমন 2 3 5 7, তার লাস্টে যদি বেজোড় থাকে তাহলে বুঝতে পারবো আমরা টোটাল নাম্বারটা হলো বেজোড় সংখ্যা, ডাজ নট ডিভিজিবল বাই 2, নট ডিভিজিবল বাই 2। ওকে, জোড় বেজোড় বুঝতে পারলাম। তা নেক্সট জানবো আমাদের প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারস, প্রাইম নাম্বারস মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলি তোমাদের জানা আছে, যেগুলির 2টা উৎপাদক থাকে, মানে ডিভিজিবল বাই অনলি 1 অ্যান্ড ইটসেলফ। যে নাম্বারটা 1 আর ওই নাম্বারটা দিয়ে ভাগ যায় তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। অনলি 2 ফ্যাক্টরস অর 2টা উৎপাদক। যেমন আমি যদি 1 লিখি, 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত লিখলাম। এর মধ্যে দেখো এই 2 কে 1 দিয়েও ডিভাইড যায়, 2 দিয়েও ডিভাইড যায়, তাহলে তার 2টা ফ্যাক্টর। তো 3 কেও 1 আর 3 দিয়ে যায়, আর 4 কে 1 2 4 দিয়ে যায়, মানে এটার 3টা ফ্যাক্টর হয়ে গেছে, মানে উৎপাদক 3টা। তাহলে এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। তাহলে মৌলিক সংখ্যা কোনটা হবে? 2 হবে, 3 হবে, একইভাবে 5 হবে, 7 হবে, আর হবে না। তাহলে 10 থেকে ছোট মৌলিক সংখ্যা 2 3 5 7, তারপর আরো আছে 10-এর পরে, যেমন 11, 11কে 1 আর। তাহলে মৌলিক সংখ্যাগুলি যদি আমাকে লিখতে বলে তাহলে 2 3 5 7 11 13 17 19, এভাবে 23 29, তাহলে 30 পর্যন্ত এগুলি আছে মৌলিক সংখ্যা। এগুলি হলো 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয় তাহলে মৌলিক সংখ্যা বুঝতে পেরেছি। এখন মৌলিক সংখ্যা বাদে যেগুলি, এগুলি হলো যৌগিক সংখ্যা। কিন্তু একটা কথা আছে যে 1 কিন্তু মৌলিকও না যৌগিকও না। তো যৌগিক হতে গেলে 2টার বেশি উৎপাদক লাগবে। যেমন এগুলি সব প্রত্যেকটা 2টা করে উৎপাদক, কিন্তু 4 এর উৎপাদক কয়টা? 3টা। 1 2 4, তাহলে 3টে উৎপাদক। 2টার বেশি উৎপাদক হলে যৌগিক হবে, কিন্তু 1 এর উৎপাদক শুধু একটাই।
এই জন্য তাকে আমি মৌলিকও বলতে পারবো না, যৌগিকও বলতে পারবো না। তো 1 ইজ নাইদার এ প্রাইম নাম্বার নর এ কম্পোজিট নাম্বার। তো 1 থেকে 30 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যাগুলি লেখা আছে। এখন যদি মৌলিক সংখ্যা, এখন তোমাকে বললো ইজ 193 একটা মৌলিক সংখ্যা কিনা। এইভাবে মৌলিক সংখ্যা বের করার উপায়, যেমন আমি আরেকটা পেজে লিখছি, মৌলিক সংখ্যা কি না কিভাবে বুঝবে, কিভাবে বুঝবে কোন একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা কিভাবে বুঝবে? তো এটার জন্য যেমন আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, বড় ধরো 193 নিয়ে নিলাম। তো প্রথমত যে কোনো সংখ্যা দিলে তার মৌলিক সংখ্যা কিনা এটা কিভাবে চেক করবে তোমরা? প্রথমে এটাকে বর্গমূল করবে। তোমরা বর্গমূলের অবশ্যই জানো, বর্গমূল দীর্ঘ ভাগ পদ্ধতিতে, যেমন আমরা জোড়া জোড়া করে নেব। এই যে একটা পেয়ার করে নিলাম, তাহলে এখানে সিঙ্গেল ডিজিট আছে 1, একে একে 1, তারপরে এরপরে জোড়াটা নামবে, এদিকে 1 থাকলে এদিকে ডাবল করতে হবে। এটা যা থাকবে এটা দীর্ঘ ভাগ পদ্ধতিতে বর্গমূল করার প্রসেস। যেমন আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, এটাকে পরে আসছি। 529 এটা যদি বর্গমূল করি, এই যে পেয়ার পেয়ার দেখো, 2 দুগুণে 4, বর্গমূলের নামটা সবসময় একে একে 1, 2 দুগুণে 4, 3 3 9। তো 3 3 9 দিলে এটা বেশি হয়ে যাবে, এই জন্য দুইবার দিয়েছি। রয়েছে 129, তারপরে এদিকে যা থাকবে এদিকে ডাবল করতে হবে, এদিকে 2 আছে এখানে 4 করতে হবে, লাস্ট ডিজিট আছে 9। এখন দেখো 3 স্কোয়ার করলেও 9 আসছে, 7 স্কোয়ার করলে 49 আসছে। তাহলে 3 হতে পারে অথবা 7 হতে পারে। এখানে 3 বসাবো, প্রথমে 3 বসাবো, তাহলে 4 এর সাথে যদি 3 বসাই তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 3 9, 12। ও দেখো 129 চলে এসেছে। এখানে যদি 3 বসাই, এখানেও 3 বসবে, 129 মিলে গেছে। তাহলে এটার রুট রুট করলে মানে রুট ওভার অফ কত, রুট ওভার অফ 529, রুট ওভার অফ 529 হচ্ছে 23। তো একইভাবে এটাকে যদি করি, কিন্তু এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তো এটার যদি রুট করি কিভাবে হবে দেখো, আমাকে দিলাও 193, এটা মৌলিক কিনা আমার বের করতে হবে। তো এর জন্য 193 নিলাম, এটাকে বর্গমূল করছি। তো প্রথমে জোড়া জোড়া বানিয়ে নিলাম। তো প্রথম 1101, একে একে 1, তারপরে এখানে জোড়াটা নামলো, এখানে 1 ছিল 2 হয়েছে। এখন এমন একটা সংখ্যা বসাবো যাতে এটার কাছাকাছি যায়। যেমন 2 এর সাথে যদি 1 বসাই তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই 21, তাহলে আরো অনেক বড় নাম্বার আছে 93, আরো যেতে পারবো। 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 44 হয়। আরো বড় করতে পারি, 2 দিয়ে 3 বসালে 369। দেখি 4 বসিয়ে হয় কিনা। 2 দিয়ে 4 বসালে 4 দিয়ে মাল্টিপ্লাই, যত বসাবো তত দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 96 হচ্ছে। 96 কিন্তু এটা থেকে বেশি হচ্ছে, তাহলে 3 বসাতে হবে। এখানে যদি 3 বসাই, এখানেও কত 3, তাহলে 3 ইন্টু এটা কত হচ্ছে 69। তো 69 বসিয়ে দিলাম। তো আমরা 69 বসিয়ে দিলাম। তো 69 বসানোর পর মাইনাস, আচ্ছা মাইনাস যতই থাকবো, এখানে কত থাকছে 4 থাকছে, ক্যারি 1 2 24, হ্যাঁ 24। আচ্ছা, তো এখানে কত আছে, 4 বসালে তো 94, তো আচ্ছা এখানে 24 আসছে। 4, হ্যাঁ কেমন। তো এখানে আমি পেয়েছি 30। তাহলে দেখো রুট অফ রুট অফ 193, এটার রুট 13 থেকে বড় কিন্তু, কারণ 13 বা 13 বার 13 স্কোয়ার করলে হয় 169। তাহলে এটা তো রুট 13, মানে সরি রুট 169 এর হলো কত 13, তাহলে রুট 193 অবশ্যই 13 থেকে বড় হবে। এই যে 13 যে পেয়েছি এটা রুট করে, কারণ এটা তো মেলেনি, কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা না। তো পূর্ণবর্গ সংখ্যা হলে মেলে যেত, যেহেতু 13 বার গেছে, কিন্তু এটার মধ্যে আরো কিছু আছে। তাহলে রুট 13 মান, মানে রুট 13 রুট 13 স্কোয়ার করলে তো 169 হয়। তো এটা মানটা এটার পরবর্তী,
এটার পরবর্তী যে পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে 13 থেকে 1 বেশি হবে, 13 থেকে 1 বাড়িয়ে দিলে কত হবে 14। তাহলে 14 স্কোয়ার 14 যদি করো তোমরা 196 পাবে। তাহলে এটার মান আমি ধরে নিলাম, এটা তো 14, তাহলে 196 এর রুট করলে 14 হবে, কিন্তু এটা কত 193, তাহলে এটা 14 থেকে অবশ্যই কম হবে। এতটুকু আশা করি বুঝতে পেরেছি। 193 রুট করাতে আমি 13 পেয়েছি, 14 স্কোয়ার করলে 196, কিন্তু আমার কাছে আছে 193। তো রুট ওভার অফ 193, এই যে আমি যদি এভাবে করি তাহলে 14 রুট স্কোয়ারে কাটা গেলে এটা হলো 196 এর রুট। তো 196 এর রুটের থেকে 193 রুট অবভিয়াসলি ছোট, তাহলে এটা কত 196 এর রুট মানে 14, এটার থেকে 14 বড়, এটা বুঝেছি। এখন দেখতে হবে 14 থেকে ছোট মৌলিক সংখ্যা কে কে। 14 থেকে ছোট মৌলিক সংখ্যা 2 আছে, 3, 5, 7, 11, 13, 14 থেকে ছোট মৌলিক সংখ্যা। এখন দেখো ইন্ডিভিজুয়ালি দেখো 2 দিয়ে এটাকে ডিভাইড যায় কিনা, 2 দিয়ে এটাকে ডিভাইড যাবে না। 3 দিয়ে ডিভাইড করার রুল আমি ডিভিজিবিলিটি রুলস এর ভিডিওটা আপলোড করেছি, এটা দেখে নেবে। 3 দিয়ে এটা ডিভিজিবল হয় না, 5 দিয়েও হয় না, 7 দিয়েও হয় না, 11 দিয়েও হয় না, 13 দিয়েও হয় না। তাহলে তাহলে বলতে পারি সুতরাং 193 একটি কি সংখ্যা, মৌলিক সংখ্যা। সবাই কি বুঝতে পেরেছি কিনা? আবার বলছি, যে নাম্বারটা দেবে তার স্কোয়ার রুট করবে, স্কোয়ার রুট করে যেই বর্গমূলটা আসবে তার পরবর্তী সংখ্যা থেকে এটা ছোট হবে। তো পরবর্তী সংখ্যাটা কত 14 এসেছে, তো 14 ছোট মৌলিক সংখ্যা লিখে নিয়েছি। তো এমন মৌলিক সংখ্যা আমরা বের করেছি। এমন আরেকটা আমি চেক করতে পারি, তাহলে 14 ছোট যতগুলি মৌলিক সংখ্যা একটা দিয়েও এই 193 কে ভাগ করা যায় না, তাহলে 193 একটা মৌলিক সংখ্যা। এখন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই এটার মতো, 741, এটা তো মৌলিক সংখ্যা হবেই না, দেখেই বোঝা যাচ্ছে। আমি এটা 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, তার সাথে কত 11, 11 একে 12, তো 12 এগুলো যোগ করলে 12 হচ্ছে, 12 কে 3 দিয়ে যায়, তাহলে 1 দিয়েও যায়, 741 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, তাহলে এটা দুইটার বেশি, তাহলে এটা তো একটা হবেই। এখন যদি আমি বলি 571, 571, তো এটাকে দেখে বোঝা যাচ্ছে না এটা কি কোনো মৌলিক সংখ্যা না কিছু। তো এর জন্য কি করব, আমরা এটাকে বর্গমূল করি আগের মতো। আমি যদি আগের মতো বর্গমূল করি, এই যে 2 দুগুণে 4, এখানে 1 নামবে 71, এটা ডাবল, এটা ভালো করে দেখো। এমন কোশ্চেন প্রায় সময় আসে যে একটা সংখ্যা দিয়ে এটাকে মৌলিক না যৌগিক, বা এটা একটা মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, বা কোনোটি নয়, এমন 4টা অপশন থাকতে পারে। তো এখানে যদি আমি 3 বসাই, তো 3 বসালে 43, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 9, 12, ছোট আছে। কিন্তু 4 বসালে 4, 4 দিয়ে মাল্টিপ্লাই 4, 4, 16, 6, 1, 17, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 বসাতে হবে। এখানে 3, এখানে 3, তো কত পাচ্ছি 129। তো 2 ক্যারি 1, 4, 42 রিমাইন্ডার থাকছে। আচ্ছা, তাহলে এখানে পেয়েছি কত 23। তো 23 পরবর্তী, যেমন এর আগে আমরা 13 পেয়েছিলাম, 13 পরবর্তী সংখ্যা 14, তাহলে রুট 571 এর মানটা থেকে এই যে 23 পরবর্তী কত 24, 24 একটা বড় হবে, কারণ তুমি বের করে দেখতে পারো 24 স্কোয়ার কিন্তু 576, তো রুট 571 থেকে রুট 576 অবশ্যই বড়, তো এটার থেকে এটা বড়। এখন 24 নিচে মৌলিক সংখ্যা দেখতে হবে। 24 নিচে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এখন যদি তুমি এগুলি দিয়ে চেক করো যে 2 দিয়ে এটা ডিভাইড যায় না, 3 দিয়ে 7, 5, 12, 12 রেখে 13, 13 কে 3 দিয়ে যায় না, এটা 5 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, এগুলি কোনোটা দিয়ে এটাকে ডিভাইড করা যায় না। তাহলে বলতে পারি সুতরাং 571 একটি কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তো আশা করি মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে, যে কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। তো চলে যাই নেক্সট টপিকে। মৌলিক সংখ্যা নির্ণয় করার বিষয়টা বুঝলাম। এখন
তাহলে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা ডিসকাস করেছি। তারপরে আছে কিছু কো প্রাইম। কো প্রাইম, কো প্রাইম হলো পরস্পর মৌলিক। তোমরা যখন ভিডিওটা ভালো করে দেখবে তখন বাংলা স্পেলিংগুলি আমি কিন্তু বলছি। কো প্রাইম মানে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে যেমন আমি দুইটা নাম্বার দিলাম 1,7, এই দুইটার মধ্যে কমন ডিভাইজার পরস্পর মৌলিক। যেমন 4,9, 4 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না, 4 যৌগিক, 9ও যৌগিক, কিন্তু তাদের মধ্যে কমন ডিভাইজার, যেমন আমি এটার ডিভাইজার কে কে, এটাকে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়। এরপরে 9 কে কত দিয়ে যায়, 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তারপরে 9 দিয়ে যায়। তাহলে দুইটার মধ্যে কমন ডিভাইজার কে 1। তো দুইটা নাম্বারের মধ্যে কমন ডিভাইজার যদি কত হয়, মানে শুধু এক যদি সাধারণ উৎপাদক থাকে, তাহলে তাদেরকে বলবো পরস্পর মৌলিক, কো প্রাইম নাম্বারস। তো কো প্রাইমস এর জন্য দুইটা নাম্বারকে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই, দুইটা নাম্বারই যৌগিক হতে পারে, বা একটা মৌলিক একটা যৌগিক, বা দুইটাই মৌলিক হতে পারে। যেমন আমি যদি বলি 5,7, এটাও মৌলিক এটাও মৌলিক, তো তাদের সাধারণ উৎপাদক কত, 1, মানে তাদের মধ্যে কমন ডিভাইজার হলো 1। এটাকে বলা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক বিষয়টা তোমরা জানতে পেরেছো। তো পরস্পর মৌলিক হওয়ার জন্য মৌলিক দুইটা সংখ্যাকে মৌলিক হতে হবে এমন কোনো কথা নেই, তারা দুইটাই যৌগিক হলে চলবে, একটা মৌলিক একটা যৌগিক, অথবা উভয়ই মৌলিক হতে পারবে, পরস্পর মৌলিক। তারপরে আমরা চলে যাই আরো কিছু সংখ্যা। আমরা নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করছি। তো কি কি ধরনের নাম্বার হতে পারে, যেমন মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা রেশনাল নাম্বার, যে সংখ্যাগুলিকে যেমন পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ, যে সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারা হলো মূলদ সংখ্যা। যেমন আমি লিখলাম 1/2, 3/7, এই যে এটা পি এটা কিউ, এগুলি সবগুলি মূলদ সংখ্যা। এখন আমি যদি বলি 2 ইজ অলসো রেশনাল নাম্বার, কারণ 2 এর নিচে ডিনোমিনেটর কত আছে, 1, 2 এর নিচে কত আছে 1, তো এটা পি এটা কিউ। এখন যদি আমি 2/0 লিখি, 0 কিন্তু হবে না, 0 দিয়ে ডিভিজিবল নট পসিবল। এখানে এটা পি এটা কি কিউ, তো কিউ কিন্তু কি হতে পারবে না, 0 হতে পারবে না। তো পি কিউ পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক হতে হবে, মানে পি আর কিউর মধ্যে কোনো কমন ডিভাইজার 1 ছাড়া আর কোনো কমন ডিভাইজার থাকবে না, অ্যান্ড কিউ নট ইকুয়াল টু 0, কিউ 0 হতে পারবে না। তো তাহলে আমরা বলবো এদেরকে বলো মূলদ সংখ্যা। যেমন 22/7, এটা একটা 22, এটা পি এটা কিউ মূলদ সংখ্যা, 2 একটা মূলদ সংখ্যা। 0 ইজ অলসো এ রেশনাল নাম্বার, কারণ 0-র নিচে মনে মনে কত আছে 1, মানে ডিনোমিনেটর হিসেবে 1 আছে, 0/1। তো পি 0 হতে পারবে, কিন্তু কিউ মানে ডিনোমিনেটরটা ক্যান নেভার বি 0। তো এমন যে কোনো, তাহলে আমরা যে এর আগে পড়লাম স্বাভাবিক সংখ্যা, সবগুলি স্বাভাবিক সংখ্যা, সমগ্র সংখ্যা, ইন্টিজার, সবই কিন্তু মূলদ সংখ্যা, সবই মূলদ সংখ্যা। তো সবগুলি মূলদ সংখ্যার মধ্যে আছে। তো মূলদ সংখ্যা বুঝে নিয়েছি। এখন হলো এখন যদি আমাকে বলে অমূলদ সংখ্যা কোনগুলি, অমূলদ ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বারস। ইরেশনাল নাম্বারস যেগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এগুলিকে বলবো আমরা ইরেশনাল নাম্বারস। তো অ্যাকচুয়ালি এমন না, বিষয়টা হলো 0,0.7100, তো 7200035000 ডট ডট ডট, এমন যদি আমি অনেকগুলি নাম্বার লিখতে থাকি এই যে পয়েন্ট দিয়ে, এখানে দেখছি আমরা এটা ইনফাইনাইট, মানে এখনো যদি, যেমন দেখো 5/4, এটাকে যদি আমি ডিভাইড করি, পয়েন্ট দিলে 0 আসছে, এটা মিলে গেছে। তো এটাকে বলবো টার্মিনেটিং নাম্বারস, এন্ড টার্মিনেটিং নাম্বারস ক্যান বি কি পি বাই কিউ ফর্ম। মানে টার্মিনেটিং মানে যেটার দশমিক বিস্তৃতিটা সসীম, দশমিক বিস্তৃতি সসীম, মানে দশমিক করতে করতে লাস্টে ভাগশেষ 0 এসে পড়েছে, তখন এটাকে বলবো আমি সসীম। সসীম হলে অবশ্যই এটা মূলদ সংখ্যা। কিন্তু এটার ক্ষেত্রে এই যে আমি দশমিক করতে 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 কি ডট 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 মানে আরো আছে, তাহলে এটা কখনো মিলছে না, তাহলে এটা একটা অসীম সংখ্যা। কিন্তু আমি যদি লিখি 2/3, এখন ডিভাইড করলে কত হয়
পয়েন্ট দিলে 0 6 টাইমস 18, আবার 2, 0 দিলে আবার 6 টাইমস 18। এভাবে কিন্তু 2 বারবার আসবে এবং ভাগফলের মধ্যে 666 আসছে, তাহলে এখানে 6 নাম্বারটা রিপিট করছে। তো এটাকে লিখতে পারি আমরা 0.6 বার। বার মানে আবৃত সংখ্যা, এই সংখ্যাটা আবৃত দশমিক এটাকে বলা হয়। তো এক্ষেত্রে এটাকেও কিন্তু আমি এই যে 3/2 ফর্মে লিখতে পেরেছি। তো এটা একটা কি সংখ্যা? মূলত সংখ্যা, p/q ফর্মে লেখা যায়। তাহলে আবৃত দশমিক, যেগুলি সসীম, এগুলি সবই মূলত সংখ্যা। কিন্তু যেগুলি অসীম, শেষ হচ্ছে না, এগুলি কি? অমূলত সংখ্যা। এবং কোনো সংখ্যা কিন্তু রিপিট হচ্ছে না, মানে নন রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং। টার্মিনেট হচ্ছে না মানে শেষ হচ্ছে না, তাহলে বলতে পারি অসীম অনাবৃত সংখ্যাগুলিকে বলা হয় অমূলত সংখ্যা। তো একইভাবে যে কোনো রুটের নাম্বার, যেমন √2, √2 1.414 ডট 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 আরও আছে, √3 1.732 ডট ডট ডট, মানে এটাও কিন্তু নন টার্মিনেটিং, ইনফাইনাইট, এবং এগুলি কোনো নাম্বার রিপিট হচ্ছে না, তাহলে এগুলিও অমূলত সংখ্যা। তোমরা যদি ক্যালকুলেটারে রুট লিখে 3 বাটন প্রেস করো, তাহলে এমন অনেক ইনফাইনাইট নাম্বার আসবে। তাহলে রুট কন্টেনিং নাম্বার √5, √7 অল আর ইরেশনাল নাম্বারস, বাট √4 কিন্তু 2 হয়ে যাচ্ছে, তো 2 আবার রেশনাল মূলত সংখ্যা। মূলত অমূলত, আশা করি বুঝতে পেরেছ। এরপরও কোনো ডাউট থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মূলত অমূলত সংখ্যা গেল। এখন আমরা বলবো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। তো রিয়েল নাম্বারস এতক্ষণ যে আমি বলেছি, এই যে মূলত, রেশনাল আর ইরেশনাল, রেশনাল ইরেশনাল, মানে মূলত অমূলত সবগুলিকে সংখ্যাকে বলা হয় বাস্তব সংখ্যা। এবং রেশনালের মধ্যে অনেক আছে, যেমন স্বাভাবিক সংখ্যা, আর এগুলি আর লিখছি না, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এরপরে সমগ্র সংখ্যা, এগুলি আছে। আর ইরেশনাল নাম্বার তো তোমরা জানতেই পেরেছো, যেগুলি রুটের কন্টেনিং নাম্বার, √3, √5, তারপরে 0.70700 ডট ডট ডট, এই ধরনের নাম্বারগুলিকে বলবো আমরা ইরেশনাল নাম্বার। আবার মনে রাখতে হবে তোমাদের পাই এর ভ্যালু আমরা জানি 22/7, কিন্তু 22/7 একটা কি? মূলত সংখ্যা, কিন্তু পাই অমূলত সংখ্যা, কারণ পাই এর এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু না। তো পাই ইন্ডিভিজুয়ালি একটা অমূলত সংখ্যা, কারণ এটার ভ্যালুটা নন টার্মিনেটিং, নন রিপিটিং। এখন তো আশা করি নাম্বার সিস্টেম সম্পর্কে তোমরা জানতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে যে বিষয়টা ডিসকাস করব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেমন যে কোনো একটা 5, 3, 7 তার পাওয়ার যদি যতই থাকে, তো 3, 4, 2 এটা থাকলে, এটার পাওয়ার এটা থাকলে, এটার ইউনিট, মানে যেমন 5, 3, 7 এটার পাওয়ার আছে 3, 4, 2, এটার ইউনিট প্লেসের ডিজিটটা কি হবে, এটা আমরা এই ধরনের অঙ্ক আরও আছে। যেমন যে কোনো নাম্বারের পাওয়ার যদি হিউজ বড় পাওয়ার থাকে, তার ইউনিট প্লেসের নাম্বারটা কি হবে, এটা কিভাবে বের করতে হবে, এটা আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব। থ্যাংক ইউ।